ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো মথুরা বৃন্দাবন। কম টাকা খরচা করে মথুরা বৃন্দাবন ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে মথুরা স্টেশনে পৌঁছাবে, তোমরা বৃন্দাবনে এসে কোথায় মাত্র 150 টাকা খরচা করে রুম নিয়ে থাকবে এবং পায়ে হেঁটে মথুরা বৃন্দাবনের মন্দির প্রাঙ্গণগুলো কিভাবে ঘুরে দেখবে, তা কিন্তু রাস্তা চিনিয়ে নিয়ে যাব প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণের কাছে। কোথায় কম টাকা খরচা করে তোমরা খাবার দাবার খাবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন পেয়ে যাবে মথুরা বৃন্দাবন নিয়ে এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, দেরি করব না, আজকের ভিডিও এখান থেকেই শুরু করব। মথুরা বৃন্দাবন ভ্রমণের জন্য আজকে জার্নিটা শুরু করছি আমি কলকাতা স্টেশন থেকে। ব্যাক সাইডে কিন্তু কলকাতা স্টেশনের সামনের দিকের এরিয়াটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে আজকে দুপুর 12টা 10-এ ধরবো কলকাতা টু আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে সোজা আমি মথুরার উদ্দেশ্যে রওনা দেব। তবে বেশ অনেক দিনেরই প্ল্যানিং ছিল যে আমি মথুরা বৃন্দাবন ভ্রমণে যাব, তাই অনেকদিন আগেই কিন্তু IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা হয়েছে 615 টাকা করে। এইখানে দাঁড়িয়ে ট্রেনের অ্যানাউন্সমেন্টটা শুনতে পারছি, তাই অযথা এখানে সময় নষ্ট করব না, সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে। আজ আমি কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি ধরবো সেটি একটি সাপ্তাহিক ট্রেন, মানে শুধুমাত্র সপ্তাহে একদিনই কিন্তু ছাড়া হয়। আর কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি শুধুমাত্র বৃহস্পতিবার দিনই ছাড়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা 27। ট্রেন নাম্বার 13, 16, 7 মথুরাগামী ট্রেন কলকাতা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে কিন্তু চলে এসেছে। স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়, ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সকলেই ট্রেনে উঠতে ব্যস্ত। আমার সিট পড়েছে S7 এর সামনেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তবে বন্ধুরা, হরে কৃষ্ণ রাধা মাধবের নাম নিয়ে সোজা কিন্তু এবারে আমি ট্রেনে উঠে পড়বো, যাতে জার্নিটা মথুরা পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ছাড়াও কলকাতা কিংবা হাওড়া স্টেশন থেকে মথুরা পৌঁছানোর জন্য আরো বেশ কিছু ট্রেন রয়েছে। ট্রেন নাম্বার 12177 চম্বল এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বিকেল বেলা 5টা 45-এ ছাড়ে এবং পরের দিন ঠিক সন্ধেবেলা 7টা 45-এ মথুরা স্টেশনে গিয়ে পৌঁছায়। তবে এটি কিন্তু একটি সাপ্তাহিক ট্রেন, শুধুমাত্র শুক্রবারেই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। ট্রেন নাম্বার 12319 কলকাতা টু গোয়ালিয়র এক্সপ্রেস, যে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুরবেলা 1টা 10-এ ছাড়ে এবং পরের দিন ঠিক সকালবেলা 9টা 10-এ মথুরা স্টেশনে পৌঁছে যায়। তাই এই ট্রেনের টিকিট পেলে সাথে সাথেই কেটে নেবে, কারণ টাইমিংটা ভীষণ ভালো। তবে এটি কিন্তু একটি সাপ্তাহিক ট্রেন, শুধুমাত্র বুধবার দিনই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ফাইনালি সেফ একটা জার্নি কমপ্লিট করে পৌঁছে গিয়েছি আমি মথুরা জংশনে। ট্রেন এসে দাঁড়িয়েছে মথুরা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে কলকাতা থেকে যত প্যাসেঞ্জার উঠেছিল মোটামুটি মথুরা জংশনে কিন্তু প্রায় খালি হয়ে গেল, মানে সকলে মথুরা জংশনেই নেমে পড়লো। ট্রেন আসার সঠিক সময় ছিল দুপুরবেলা, পরের দিন কিন্তু 2টো ঠিক 30-এ সেখানে ট্রেন এসে পৌঁছালো দুপুরবেলা 2টো 37-এ। যাই হোক, সেফ একটা জার্নি কমপ্লিট করতে পেরেছি। এবারে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি মথুরা জংশনের মেন গেটের কাছে বেরিয়ে যাব। চলে এলাম মথুরা স্টেশনের একদম ঠিক মেন গেটের সামনে। ব্যাক সাইডে পুরো কিন্তু স্টেশন চত্বরটা দেখা যাচ্ছে। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে তোমাদের কিন্তু অটো এবং টোটো ড্রাইভার দাদারা ঘিরে ধরবে, যেমনটা প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টগুলোতে হয়ে থাকে। এবং স্টেশন চত্বর থেকে সামনের দিকে এগিয়ে আসলে পরে তোমরা কিন্তু সোজা 2-4 পা এগিয়ে গেলে দেখতে পারবে গাড়ি স্ট্যান্ড রয়েছে। তোমরা যারা গাড়ি ধরতে চাইছো এখান থেকেও কিন্তু শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তবে আমি যেখানে থাকবো সেখানে পৌঁছানোর জন্য কোথা থেকে গাড়ি ধরবো সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। মথুরা জংশন স্টেশনে ট্রেন ঢোকার আগে মাঝে মধ্যে ট্রেন কিন্তু মথুরা ক্যান্টে দাঁড়িয়ে পড়ে। তোমরা আবার ভুল করে মথুরা ক্যান্ট স্টেশনে কিন্তু নেমে পড়ো না।
মথুরা স্টেশন চত্বরের সামনে যে অটো টোটো স্ট্যান্ডটা রয়েছে সেইখান থেকে এক কথায় বলতে পারো মানুষকে লুটে নিচ্ছে। যদি তোমরা বৃন্দাবন যাও সেখান থেকে গাড়ি রিজার্ভ করে কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 600 টাকা করেও নিচ্ছে। আমার কাছে মনে হলো এই ভাড়াটা অতিরিক্ত চাওয়া হচ্ছে, তাই হেঁটে আমি চলে এসেছি ঠিক এইখানে। দেখো ব্যাক সাইডে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের কিন্তু হাতে বাঁশি নেওয়া একখানা স্ট্যাচু। সেই স্ট্যাচুর সামনেই আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এইখান থেকে শেয়ারে আমি অটো পেয়ে গিয়েছি। এই অটো ধরে মাথা পিছু 50 টাকা ভাড়া দিয়ে এখন আমি সোজা রওনা দেবো বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনে গিয়ে কোথায় নাইট স্টে করবো সেটাও জানিয়ে দেবো। পুরো ভিডিওটা আমার সাথে থাকবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। মথুরা বৃন্দাবন ভ্রমণের জন্য সবার প্রথমে ঠিক করে নিতে হবে নাইট স্টের জন্য তোমরা কোথায় থাকতে চাইছো, মথুরাতে নাকি বৃন্দাবনে। মথুরা রেলওয়ে স্টেশন থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণের দূরত্ব হলো 4 কিলোমিটার। মথুরা রেলওয়ে স্টেশন থেকে বৃন্দাবনের দূরত্ব হলো 15 কিলোমিটার এবং এই 15 কিলোমিটার রাস্তার মাঝখানে কিন্তু প্রচুর ধর্মশালা ও হোটেলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে মথুরা রেলওয়ে স্টেশনের সামনে থেকে একখানা শেয়ারে টোটো ধরে চলে আসতে পারো মথুরা বাস স্ট্যান্ডে। মথুরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে অল্প টাকা খরচা করে চলে আসতে পারো বৃন্দাবনে। অটো ড্রাইভার দাদাকে আমি বলে দিয়েছিলাম যে আমি ভারত সেবাশ্রম সংঘের সামনে নামবো। কথা অনুযায়ী দাদা কিন্তু সঠিক জায়গাতেই আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এখন আমি ভারত সেবাশ্রম সংঘের একদম ঠিক সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু প্রবেশদ্বার। তবে বন্ধুরা স্টেশন চত্বর থেকে ভারত সেবাশ্রম সংঘের কাছে আসতে আমার বেশ খানিকক্ষণ সময় লেগে গেল, কারণ রাস্তাতে প্রচুর জ্যামের মুখে আমরা পড়েছিলাম। এবারে ভেতরে গিয়ে সোজা অফিস কাউন্টারে কথা বলবো, রুম পাওয়া যাচ্ছে কিনা সেই সব বিষয়গুলো জানবো। আমি এখানে থাকলে পরে কত টাকা খরচা হবে সমস্ত কিছু ডিটেলসটাই তুলে ধরবো। আমি আগে থেকেই জানতাম বৃন্দাবনের ভারত সেবাশ্রম সঙ্গে রুমের ব্যবস্থা রয়েছে, তাই এক প্রকার সাহসের সাথেই আমি কিন্তু কোনো রকম রুম বুক না করেই ডাইরেক্ট চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তবে এসে দেখলাম আমি পৌঁছানোর আগে থেকেই প্রচুর গেস্ট কিন্তু লাগেজ নিয়ে বসে রয়েছে মন্দির প্রাঙ্গণের কাছে রুম পাওয়ার অপেক্ষায়। এইখানকার একজন স্টাফ দাদা বললেন যে সকলকেই একটু অপেক্ষা করতে, সন্ধেবেলা মহারাজ আসবেন তার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে। সেই কথা অনুযায়ী আমরা কিন্তু সকলেই বসেছিলাম মন্দির প্রাঙ্গণের সামনে। ভারত সেবাশ্রম সঙ্গে রুমের ডিমান্ড এতটাই বেশি যে রুম পাওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে গিয়েছিল। পরে মহারাজের সাথে কথা বলে কোনো রকম মহারাজ একখানা ছোট রুমের ব্যবস্থা আমাদের করে দিয়েছিল। সন্ধেবেলা ভারত সেবাশ্রম সঙ্গের মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, দেখতে বেশ কিন্তু ভালোই লাগছিল। ভারত সেবাশ্রম সঙ্গে এসে আমি কিন্তু রুম নিয়ে নিয়েছি। রুমের মধ্যে লাগেজ রেখে আমিও ফ্রেশ হয়ে গিয়েছি। হাতে যেহেতু সময় খুব অল্প রয়েছে তাই অযথা সময় কিন্তু কোথাও নষ্ট করিনি। রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি আমি বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। আর আজকে মোটামুটি রাত্রি 8টার আগে যে কটা মন্দির প্রাঙ্গণ ঘোরা সম্ভব হবে সে কটা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখবো এবং আমার ভিডিওর মাধ্যমে সমস্ত জায়গার ইনফরমেশন তুলে ধরবো। তবে বন্ধুরা কালকে সকালবেলা আবারও আমি বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো। তার আগে অবশ্যই কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে এসে আমি যে রুমটা নিয়েছি তাতে কত টাকা খরচা হলো, রুমের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো। তার সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করে দেবো যদি তোমরা কেউ আগে থেকে ফোন করে যোগাযোগ করতে চাও, যাতে তোমরা যোগাযোগটা করতে পারো। চলো আর দেরি করবো না, সোজা বেরিয়ে পড়বো বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। একদম মেন রোডের পাশেই কিন্তু ভারত সেবাশ্রম সংঘ, তাই ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অটো টোটোর ব্যবস্থা কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে। ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে আমি কিন্তু একখানা টোটো ধরে বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা বৃন্দাবনের প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের নাম আশা করছি তোমরা কম বেশি সকলেই জানো। তবে বন্ধুরা আমি কিন্তু নতুন বৃন্দাবনে থাকা প্রেম মন্দিরে এখন ভিজিট করেছি। চারিদিকের ভিউটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে চারিদিকে ভিড়। এসে শুধু আমি এই কথাটাই ভাবছি যে এই ভিড়ের মধ্যে দিয়ে কিভাবে আমি মন্দির প্রাঙ্গণের ভেতরে যাব। তবে কষ্ট হলেও আমি কিন্তু মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে ঘুরে দেখবো এবং প্রেম মন্দিরের ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছুটাই তুলে ধরবো। আরো একখানা কথা বলছি, দিনের বেলা কিন্তু প্রেম মন্দির দেখতে একদম অন্যরকম লাগে, কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু প্রেম মন্দিরে আসলে পরে তোমরা এক আলাদা রকম দৃশ্য দেখতে পারবে। খুব সুন্দর আলো দিয়ে সেজে উঠে। চলো আর দেরি করবো না, প্রেম মন্দিরের কোথায় কি কি আছে সমস্ত কিছুটা তুলে ধরবো খুব সুন্দরভাবে।
ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে টোটো ধরে প্রেম মন্দিরের কাছে আসতে আমার কাছে টোটো ভাড়া নিয়েছিল কিন্তু 60 টাকা। আমি সৌরভ দুজন ছিলাম, মাথা পিছু পড়েছিল 30 টাকা করে। তবে বন্ধুরা, আমার কাছে কিন্তু এই ভাড়াটা প্রথমে চেয়েছিল 100 টাকা। পরে আমি একটু দরদাম করেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে 60 টাকাতে পৌঁছে দিয়েছে। তোমাদের কাছে যত টাকাই চাক না কেন, তোমরা কিন্তু টাকার পরিমাণটা একটু কমিয়ে বলার চেষ্টা করবে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। 12টার পরে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। আবার ঠিক বিকেল বেলা 4:30টার সময় খোলা হয় এবং মন্দির প্রাঙ্গণ খোলা থাকে রাত্রিবেলা 8:30টা পর্যন্ত। প্রচন্ড ঝড় বৃষ্টি ও বন্যার হাত থেকে বৃন্দাবনের সকল মানুষকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের মধ্যে কিন্তু গিরি গোবর্ধন পাহাড়টি তুলে ধরে রেখেছিলেন। আর সেই সুন্দর মুহূর্তটা খুব সুন্দরভাবে এই প্রেম মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে গবাদি পশু পাখি বৃন্দাবনের সকল মানুষজন পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছে, আর পাহাড় যেন ছাতার আকার ধারণ করেছে। মন্দির প্রাঙ্গণের বিভিন্ন কোনায় কোনায় শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলাগুলো 3D পেন্টিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইটালিয়ান মার্বেল দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দরভাবে সুসজ্জিত। 2001 সালে মন্দির প্রাঙ্গণের কাজ শুরু করা হয়েছিল, শেষ হয়েছিল 2012 সালে। মন্দির প্রাঙ্গণ এত সুন্দরভাবে সুসজ্জিত, সন্ধেবেলায় মন্দির প্রাঙ্গণে আসলে পরে মোটামুটি 2 ঘন্টা সময় লেগে যাবে ঘুরতে। প্রেম মন্দিরের সামনে থেকে আবারও টোটো ধরে আমি চলে এসেছি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের একদম ঠিক সামনে। এইখানেই ভারত সেবাশ্রম সংঘের কিন্তু প্রবেশ করার প্রথম গেটটা দেখাই যাচ্ছে। তার ঠিক উল্টো দিকেই বন্ধুরা রোডের ওপরে কিন্তু পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে, বলতে পারো খাবারের হোটেল রয়েছে। এইখান থেকে এবারে রাতের খাবারটা কমপ্লিট করে নেব, যে কোনো একটি দোকান থেকে তোমরাও খেয়ে নিতে পারো। এইদিকে আবার ভারত সেবাশ্রম সংঘের কিন্তু গেট রাত্রিবেলা ঠিক 10টার সময় বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করব রাত্রি 10টার আগে রাতের খাবারটা কমপ্লিট করে নেওয়ার। দেখো এই সাইডেও একখানা খাবারের হোটেল রয়েছে, এইখানে রয়েছে মা অন্নপূর্ণা ভোজনালয়। রাতের খাবারটা এখান থেকে কমপ্লিট করে নেব। প্রেম মন্দিরের সামনে থেকে শেয়ারে একখানা টোটো ধরে মাথা পিছু 50 টাকা ভাড়া দিয়ে চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সংঘের কাছে। আমরা দুজন ছিলাম, খরচা হয়েছিল 100 টাকা। রাতের খাবারে নিয়েছি ভেজ থালি। এখানে প্লেটে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আচার, একখানা সবজি, আর বাটিতে রয়েছে সোয়াবিনের তরকারি। পুরো প্লেটটার দাম পড়লো কিন্তু 90 টাকা। পেট ভরে সমস্ত খাবার কিন্তু বসে তোমরা খেতে পারবে। আর এবারে খেয়ে দেখবো খাবারের টেস্টটা কেমন। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রিশুর খিদে পেয়েছে বলে নিজে হাতেই ডাল ভাত মেখে খেতে শুরু করে দিয়েছে। তবে বন্ধুরা, মথুরা বৃন্দাবনে যতগুলোই খাবার দাবারের হোটেল রয়েছে, প্রত্যেকটা দোকানে কিন্তু তোমরা একদম নিরামিষ খাবার পাবে। রাতের খাবার কমপ্লিট করে সোজা আমি চলে গিয়েছিলাম আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গণে ঠিক সামনের দিকের এরিয়াতে। মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু চারিদিকে প্রচুর রুমের এখানে ব্যবস্থা রয়েছে। ভারত সেবাশ্রম সংঘে এসে একদম যদি কম টাকা খরচা করে থাকতে চাও, এই যে বড় হল রুমটা দেখা যাচ্ছে, এইখানেও কিন্তু অনেকে রয়েছে। মাথা পিছু 50 টাকা খরচা করে তোমরা এখানে কিন্তু থাকতে পারবে। মোটা একখানা গদি, তার সাথে বিছানার চাদর দেওয়া হচ্ছে। এবং ভারত সেবাশ্রম সঙ্গে তোমরা কম টাকা খরচা করে যদি রুম নিয়ে থাকতে চাও, তাহলে মিনিমাম খরচা হবে 150 টাকা, এবং 700, 800, 1000-এর মধ্যেও তোমরা কিন্তু ভালো রুমের এখানে ব্যবস্থা পেয়ে যাবে। যেই সব রুমগুলোতে বন্ধুরা গিজার এবং অ্যাটাচ বাথরুমে তোমরা সুযোগ সুবিধা পেয়ে যাবে। এই সাইডেও দেখতে পাচ্ছ প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। আর আমি কিন্তু ঠিক করেই নিয়েছিলাম, যেহেতু সারাদিন ঘুরবো, শুধুমাত্র রাত্রেবেলাটাই শোবো, তাই আমি কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে এসে একদম কম টাকা খরচা করে 150 টাকা রুমটাই নিয়েছি। যে রুমটাতে ছিলাম সেই রুমটা এবারে দেখিয়ে দেবো। আমি যেদিকে রুম নিয়ে আছি সেদিকেও কিন্তু পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও জামা কাপড় নাড়ার জন্য খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এইদিকে আসলে পরে পরপর রয়েছে কিন্তু 2 সাইডে রুমের ব্যবস্থা। আর আমি যে রুমটাতে আছি, রুমটা কিন্তু বন্ধুরা বড্ডই ছোট, আগে থেকেই বলে দিলাম, যেহেতু 150 টাকা খরচা করে আছি। আমি এবং সৌরভ দুজনে আছি। মাথা পিছু খরচা পড়লো কিন্তু মাত্র 75 টাকা করে। রুমের ভেতরে রয়েছে একখানা ছোট বেড, 2খানা বালিশ,
দু সাইডে রয়েছে জানলার ব্যবস্থা এবং একখানা মশারি দেওয়া রয়েছে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এই সাইডে রয়েছে ছোট দুখানা র্যাক, যেখানে এখন আপাতত আমাদের লাগেজ গুলো আছে। লাইট, পাখা, সুইচ বোর্ড তোমরা কিন্তু রুমের মধ্যে পেয়ে যাবে। এবং আমাকে ব্যবহার করতে হচ্ছে কিন্তু কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হাত মুখ ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, স্নানের আলাদা জায়গা রয়েছে। এখানে থাকলে পরে আশা করছি তোমাদের কোনো রকমই সমস্যা হবে না। এবং তোমরা যদি ভালো রুম নিয়েও থাকতে চাও, এখানে ভালো রুমেরও ব্যবস্থা রয়েছে, যেমনটা আমি বলেইছিলাম, গিজার রয়েছে এবং তাছাড়াও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। সেই সব রুমগুলো নিয়ে থাকলে পরে মিনিমাম 700 থেকে 1000-এর মধ্যে তোমরা কিন্তু থাকতে পারবে। এবারে তোমাদের যেরকম বাজেট, সেরকম বাজেট অনুযায়ী তোমরা এখানে কিন্তু রুম নিয়ে থাকতে পারো। তবে একটা কথা বলছি, তোমরা যদি আগে থেকে যোগাযোগ করতে চাও মহারাজের সাথে, তাহলে কিন্তু মহারাজের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে বা ভারত সেবাশ্রম সংঘের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, সেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। আর বন্ধুরা, আরো একখানা কথা বলবো, আমি তো রুমটা দেখিয়ে দিলাম, আমি যেহেতু সারাদিনটাই ঘুরবো, তাই আমি কিন্তু এই রুমেই আমার ছেলেকে নিয়ে ছিলাম। এবারে তোমাদের যদি মনে হয় এখানে থাকতে পারবে, তোমরা অনায়াসে থাকতে পারো। যাই হোক, রুমটা দেখিয়ে দিয়েছি, এবারে রেডি হয়ে আছি, সোজা বেরিয়ে পড়বো আমি বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে কোথায় কোথায় ভিজিট করব, সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। বৃন্দাবনের ভারত সেবাশ্রম সংঘের এতটাই ডিমান্ড যে সাথে সাথে গিয়ে স্পটে রুম পাওয়াটা কিন্তু প্রচুর চাপের। আমি যেদিন গিয়েছিলাম সেদিন মহারাজের সাথে কথা বলে খুব কষ্ট করেই একখানা রুমের জোগাড় করতে পেরেছিলাম। তোমরা যদি একটু ভালো রুম নিয়ে থাকতে চাও, তাহলে বলবো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে রুম আগে থেকে বুক করে নিতে পারো। ঘুরে দেখছি আমি পুরনো বৃন্দাবনের মন্দির প্রাঙ্গণগুলো। আজকে সবার প্রথমে আমি চলে এসেছি পুরনো বৃন্দাবনে থাকা খুব সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ, বলতে পারো বৃন্দাবনের ফেমাস যতগুলো মন্দির প্রাঙ্গণ রয়েছে তার মধ্যে থেকে একটি। এই হলো মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের নাম হচ্ছে গোবিন্দ দেব মন্দির। এই মন্দির প্রাঙ্গণটি কিন্তু খুব সুন্দর লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তবে বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি কিন্তু হাঁটা পথে এই মন্দির প্রাঙ্গণের কাছে এসে পৌঁছালাম, আর তাতে আমাকে 1.2 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছে। আর তোমরাও কিন্তু হাঁটা পথে খুব সহজে চলে আসতে পারো, তবে আমি কিন্তু ফোনে গুগল ম্যাপটা অন করে রাস্তা চিনে চলে এসেছি। চলো, মন্দির প্রাঙ্গণটা ঠিক কিভাবে ভেতরের দিকে সুসজ্জিত রয়েছে সেটা একটু তুলে ধরবো। ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি শুধুমাত্র পায়ে হেঁটে গোবিন্দ দেবজির মন্দির প্রাঙ্গণে এসেছিলাম। এই মন্দির প্রাঙ্গণের আশেপাশে পুরনো বৃন্দাবনের প্রচুর ফেমাস মন্দিরগুলো রয়েছে। আমি ঠিক কোন কোন মন্দিরগুলোতে ভিজিট করছি এবং কিভাবে যাচ্ছি, সমস্ত কিছুটা তোমরা যদি একটু ভালো করে ফলো করে নাও, তাহলে কিন্তু খুব সহজে পায়ে হেঁটে পুরনো বৃন্দাবনের খুব সুন্দর সুন্দর মন্দির প্রাঙ্গণগুলো তোমরাও ঘুরে দেখে নিতে পারবে। 1590 খ্রিস্টাব্দে রাজা মান সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন। 7 তলা বিশিষ্ট এই মন্দির প্রাঙ্গণ কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল, অনেকটা জয়পুরের প্রাসাদের মতো তৈরি করা। কিন্তু 7 তলা মন্দির হলেও মন্দিরের 4 তলা ধ্বংস হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র 3 তলা অবশিষ্ট রয়েছে। মন্দির প্রাঙ্গণের চারিদিকে ছবি তোলা এবং ভিডিও শুট করাতে কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। শুধুমাত্র মন্দির প্রাঙ্গণে থাকা বিগ্রহর কিন্তু কোনো রকম ছবি ভিডিও করা যাবে না। তাই বন্ধুরা, চারিদিকের সুন্দর ভিউটা তুলে ধরতে পারলে পরেও বিগ্রহর দর্শন করাতে পারলাম না। এই মন্দির প্রাঙ্গণে গোবিন্দ দেব মানে শ্রীকৃষ্ণ ভগবানের এক রূপকে কিন্তু পুজো করা হয়। শ্রী গোবিন্দদেব মন্দির প্রাঙ্গণ থেকে আমি 200 মিটার হাঁটা পথে চলে এসেছি রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণের ঠিক সামনের দিকে। আচ্ছা বন্ধুরা, রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণে দেখা যাচ্ছে ব্যাক সাইডে কিন্তু বিশাল বড় একখানা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটার নাম হলো সিংহদুয়ার। রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণে যতগুলো এরকম বড় বড় দুয়ার রয়েছে, প্রত্যেকটা দুয়ারের বা প্রত্যেকটা প্রবেশদ্বারের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এবং মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে যাওয়ার আগে এখানে কিন্তু ছোট্ট একখানা মার্কেট চোখে পড়বে, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কাঠের মালা, ব্যাগ পত্র, বাচ্চাদের খেলনা, গোপী ড্রেস, প্রচুর কিছু। জুতো রাখার জন্য আলাদা কিন্তু কাউন্টার রয়েছে বা জুতো রাখার ঘর রয়েছে, সেখানেই তোমরা জুতো রাখবে। এই যে দেখো, জুতা ঘর লেখা রয়েছে। জুতো রেখে মন্দির প্রাঙ্গণে এবারে আমি প্রবেশ করব। শ্রী রঙ্গনাথ মন্দির, যে মন্দির প্রাঙ্গণকে অনেকে রঙ্গজি মন্দির বলেও জেনে থাকে। এটি একটি বৃহৎ উত্তর ভারতীয় মন্দির, যা ভগবান বিষ্ণুর এক রূপ।
মন্দিরটি নির্মাণের কাজ 1845 সালে শুরু করা হয় এবং মন্দিরটির কাজ সম্পূর্ণ করা হয় 1851 সালে। রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণটা চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং এইখানে বন্ধুরা তোমাদেরকে ভিজিট করতেই হবে, কারণ এই রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণে আসলে পরেই তোমরা কিন্তু দর্শন করতে পারবে সোনার তাল গাছ। এখানে তোমরা দেখতেই পারছো মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে বিশাল বড় একখানা খাম্বা রয়েছে, কিন্তু এই খাম্বাটিকে কিন্তু সকলে সোনার তাল গাছই বলে। পুরো খাম্বাটা সোনা দিয়ে মোড়ানো। মন্দির প্রাঙ্গণে এখন এই মুহূর্তে পুজো হচ্ছে, যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই মন্দির প্রাঙ্গণ, এইখানকার ব্রাহ্মণরাও কিন্তু সাউথেরই, আর এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুজো হয়। মন্দির প্রাঙ্গণে যদি আমি বিগ্রহ দর্শন করাতে পারি অবশ্যই দর্শন করাবো। চলো মন্দির প্রাঙ্গণে ভিজিট করা যাক। মন্দির প্রাঙ্গণের ভেতরে বিরাট এই সোনার তাল গাছ ছাড়াও খুব সুন্দর রয়েছে একখানা মিউজিয়াম। মাত্র 5 থেকে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ভিজিট করতে পারো। সোনা দিয়ে মোড়ানো বেশ অনেক জিনিস যেগুলো মন্দির প্রাঙ্গণের এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে 284টি খাম্বা বা পিলার রয়েছে, যে পিলারের গায়ে পাথরগুলোকে সুন্দরভাবে কেটে খোদাই করে ভগবানের বিভিন্ন চিত্ররূপগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকা এই সোনার স্তম্ভ বা বলতে পারো সোনার তাল গাছ, যা 500 কিলো সোনা দিয়ে মোড়ানো। 165 একর জমির ওপরে প্রতিষ্ঠিত এই শ্রী রঙ্গনাথ মন্দির। মন্দির প্রাঙ্গণের ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর পুষ্করিণী কুণ্ড, যে কুণ্ডটি খুব সুন্দরভাবে বাঁধানো। মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকা এই বাঁধানো কুণ্ডটি ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে সুন্দর একখানা ছোট্ট বাগান, যেই বাগানে 7 রকমের ফুল ফোটে, আর সেই ফুল দিয়েই ভগবান বিষ্ণু বা রঙ্গনাথজিকে পুজো করা হয়। মথুরা বৃন্দাবনের মন্দির প্রাঙ্গণগুলো যেদিন ঘুরে দেখবে চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর, কারণ দুপুরবেলা 12টার মধ্যে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। মন্দির প্রাঙ্গণে যেমনি ভিড় হয় তেমনি কিন্তু মন্দির প্রাঙ্গণগুলো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, ঘুরে দেখতেও সময় লাগবে। শ্রী রঙ্গনাথ মন্দির প্রাঙ্গণ থেকে মোটামুটি 300 মিটার হাঁটা পথে আমি কিন্তু চলে এসেছি শ্রী শ্রী 64 মহন্ত মন্দির প্রাঙ্গণে। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাতে ভিজিট করবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা এবং এখানকার কিন্তু ছোট্ট একখানা ইতিহাস রয়েছে, যেটা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। এখন আমি কিন্তু হাঁটা পথেই মন্দির চত্বরটা ঘুরে দেখবো। বৃন্দাবনে অবস্থিত 64 সমাধি হলো একটি পবিত্র স্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 জন গুরুত্বপূর্ণ গৌড়ীয় বৈষ্ণব আচার্যের নাম এবং পুষ্প সমাধি রয়েছে। মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এই মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তদের সমাগম হয়। প্রত্যেক দিন দ্বাদশ গোপালের ভোগ নিবেদন করা হয় এই মন্দির প্রাঙ্গণে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সহযোগীদের সম্মান জানানো ও তাদের ভক্তিকে স্মরণ করার এক পবিত্র স্থান হলো 64 মহন্ত সমাধি মন্দির। শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণদাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী, ইনাদের সকলের আসন এবং পুষ্প সমাধি রয়েছে এই মন্দির চত্বরে। শ্রী শ্রী 64 মহন্ত মন্দির প্রাঙ্গণ থেকে আমি কিন্তু এই মোটামুটি 200 থেকে 250 মিটার হাঁটা পথে চলে এসেছি শ্রী শ্রী কাত্যায়নী পীঠের একদম মন্দির প্রাঙ্গণের সামনে। এই হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনেই এখানে কিন্তু ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, যে এখান থেকে তোমরা কিন্তু 100-150 টাকার মধ্যে ডালা কিনে নিতে পারো। ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে ফুল, মালা, হাতের চুড়ি, সিঁদুর, লিপস্টিক সমস্ত কিছু দিয়ে, এবং তোমরা কিন্তু তোমাদের মতো করে আরো বেশি টাকারও ডালা সাজিয়ে নিতে পারো। এবারে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। তবে বন্ধুরা, আমি কিন্তু গুগল ম্যাপটা অন করে হাঁটা পথেই ঘুরছি। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু লোকাল স্থায়ী যে এখানকার যে দোকানগুলো রয়েছে সেইখানকার কাউকে জিজ্ঞেস করে নেবে যে আমরা এই মন্দিরটাতে কিভাবে যাব, তারা কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে দেবে। তোমরা ভুলেও কিন্তু টোটো এবং অটো ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করবে না, তারা কিন্তু ভুলভাল তোমাদেরকে ইনফরমেশন দেবে। এই কথাতে আমি সাবধান করে দিলাম।
কাত্যায়নী মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরের দিকের অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, যেখানে পানীয় জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, ডালা বিক্রয় কেন্দ্র সমস্ত কিছুই পেয়ে যাবে। তোমরা চাইলে মন্দির প্রাঙ্গণের সামনে থেকেও ডালা কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণের সামনের দিকের অংশটা বেশ সুন্দর করে সাজানো, যেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি চোখে পড়বে। বৃন্দাবনে অবস্থিত প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণগুলোর মধ্যে থেকে কাত্যায়নী মন্দির প্রাঙ্গণ কিন্তু ভীষণ ফেমাস এবং জাগ্রত একখানা মন্দির, যে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের সমাগম কিন্তু হতেই থাকে। 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম পীঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে বৃন্দাবনের এই কাত্যায়নী মন্দির প্রাঙ্গণকে, কারণ দেবী সতীর চুলের কিছুটা অংশ এইখানে নাকি পতিত হয়েছিল। শ্রী শ্রী কাত্যায়নী মন্দির প্রাঙ্গণ থেকে হাঁটা পথে চলে এসেছি আমি কিন্তু শ্রী লালাবাবু মন্দির প্রাঙ্গণে। আর যেই রাস্তা ধরে আমি আসলাম, রাস্তার ওপরেই কিন্তু পড়েছিল কাচ মন্দির। তোমরা চাইলে পরে দর্শন করে নিতে পারো। কাচ মন্দিরে ভিডিও শুট করা, ফটো তোলা কিন্তু অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি। সেই মন্দিরেও কিন্তু খুব সুন্দর রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে। আর এইবারে আমি ঘুরে দেখবো লালাবাবু মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণটা কিন্তু বহু বছরের পুরনো মন্দির প্রাঙ্গণ, এখানেও কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। 1810 সালে কৃষ্ণচন্দ্র সিংহ, যিনি লালাবাবু নামে পরিচিত ছিলেন, তিনি এই মন্দির প্রাঙ্গণটি নির্মাণ করিয়েছিলেন। যে সময় মন্দিরটি তৈরি করা হয়, সেই সময় মন্দির তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 25 লক্ষর কাছাকাছি। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের গভীর ভক্তি ও উদ্যোগের একখানা প্রতীক, যা কৃষ্ণের সেবার জন্য উৎসর্গ করা হয়েছে। শ্রী লালাবাবু মন্দির প্রাঙ্গণের যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে, যেটা ব্যাক সাইডে দেখা যাচ্ছে, এই প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে মেন রোডের ওপরেই রয়েছে কিন্তু শ্রী হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণ। অযোধ্যা ভ্রমণে গিয়েও আমরা কিন্তু হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে হনুমানজির দর্শন করেছিলাম। এখানেও রয়েছে মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর কিন্তু হনুমানজির বিগ্রহ। দর্শন করব, দর্শন সেরে আবারও কিন্তু এই মন্দিরের পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সোজা আবার এগোতে শুরু করব। তোমরা চাইলে এই মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিতে পারো। যদিও বা পুজো দিতে না চাও, দর্শনটা অবশ্যই করবে খুব সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় বিরাজমান হনুমানজিকে। হাঁটা পথে চলে এসেছি আমি প্রাচীন গোপীশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর এইখানে তোমরা মন্দির প্রাঙ্গণের সামনে ভিড়টা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়। মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু ডালা বিক্রয় কেন্দ্রও রয়েছে, তোমরা চাইলে পরে পুজো দেওয়ার জন্য ডালাও কিনে নিতে পারো। এবং মহাদেবের গোপী নাম হওয়ার পেছনেও কিন্তু একটা ছোট্ট কারণ রয়েছে, সেটা মন্দির প্রাঙ্গণ ঘোরার সাথে সাথে তোমাদের কাছে জানিয়ে দেব। চাপা সরু গলির ওপরেই ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ। এই মন্দির প্রাঙ্গণে হাজারো হাজারো ভক্তের ঢল নেমে পড়ে শুধুমাত্র ভোলেনাথকে দর্শন করার জন্য। কথিত আছে ভোলেনাথ নাকি গোপীদের মেজাজ গ্রহণ করতে চেয়েছিলেন, গোপীদের মধ্যে বিদ্যমান ভালোবাসার আধ্যাত্মিকতা উপলব্ধি করতে চেয়েছিলেন। তিনি কিন্তু জ্ঞান ও যোগিক দৃষ্টির মাধ্যমে উপলব্ধিও করেন, যার কারণে এই মন্দির প্রাঙ্গণে ভোলেনাথকে সন্ধ্যের পরে গোপী রূপে পুজো করা হয়। দাঁড়িয়ে রয়েছে এখন আমি রাধারমন মন্দির প্রাঙ্গণের ঠিক সামনের দিকে। ব্যাক সাইডে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেমনি প্রবেশদ্বারটা সুন্দর, ভিড়টাও কিন্তু তেমনি সুন্দর বন্ধুরা। অসম্ভব পরিমাণে মন্দির প্রাঙ্গণের সামনে ভিড়, মানে তীর্থ করতে এসে রীতিমতো এখানে যেন মারামারি হচ্ছে। এই ভিড়ের মধ্যে ঋষুকে সাথে নিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করা আমার পক্ষে একটু অসম্ভব ব্যাপার হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তাই আমি সৌরভকে দায়িত্ব দিয়েছি যে তুমি মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করে মন্দির প্রাঙ্গণের ভেতরে যে ভিউটা রয়েছে সেটা ক্যাপচার করে নিয়ে আসবে, আর আমি বাইরের দিকে ঋষুকে নিয়ে বসবো। এখানে এসে জানতে পারলাম যেহেতু নিয়ম সেবার মাস চলছে, মানে কার্তিক মাস, তাই মন্দির প্রাঙ্গণের গেট দুপুর 12টার সময় তো বন্ধ হয়, কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবারও কিন্তু ভক্তদের জন্য দুপুরবেলা 12:30টার মধ্যে মন্দির প্রাঙ্গণের গেট খুলে দেওয়া হবে। তখনও কিন্তু তোমরা মন্দির প্রাঙ্গণে এসে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারবে। তাছাড়াও মথুরা হোক কিংবা বৃন্দাবন হোক, তোমরা কিন্তু চেষ্টা করবে সকালবেলার দিকে যদি ঘোরো তাহলে
দুপুর 12টার আগে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে ভিজিট করার চেষ্টা করবে। 1542 সালে গোপাল ভট্ট গোস্বামী এই মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে কৃষ্ণ ভগবানকে রাধা রমন অর্থাৎ রাধার প্রিয় রূপে পুজো করা হয়। কৃষ্ণের আদি শালিগ্রাম শিলাও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে, যা দেখার জন্য লাখো লাখো ভক্তের ঢল নেমে পড়ে। বৃন্দাবনে থাকা প্রাচীন মন্দিরগুলোর মধ্যে থেকে একটি অন্যতম মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে রাধারমন মন্দিরকে। মনে করা হয় এই রাধারমন মন্দির প্রাঙ্গণ 500 বছরেরও বেশি পুরনো। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12:17। আমি রওনা দিয়েছি রাধারমন মন্দির প্রাঙ্গণে ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে নিধিবনের উদ্দেশ্যে। নিধিবনের গেটের কাছে এখনো পৌঁছায়নি, কিন্তু ভিড়টা দেখো বন্ধুরা। এই ভিড়ের মধ্যে দিয়েই এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে পৌঁছাবো আমি নিধিবনের কাছে। আর নিধিবন কিন্তু সারাদিন খোলা থাকে, তাই অন্যান্য মন্দির প্রাঙ্গণগুলো ঘুরে তারপরে শেষে কিন্তু নিধিবনের কাছে আসবে। এইমাত্র প্রবেশ করলাম আমি নিধিবনের ভেতরে। নিধিবনের ভেতরে প্রবেশ করার পরে যে জায়গা জুড়ে তোমরা পরিক্রমা করবে, এখানে কিন্তু চলার পথে শেড রয়েছে, মাথার উপরে পাখা রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। এইবারে তোমাদেরকে দেখাবো, প্রচুর পরিমাণে তো ভিড় রয়েছে। এই যে নিধিবনের ভেতরে তুলসী গাছগুলো আজ থেকে 5500 বছরের সব প্রত্যেকটি গাছ, এবং বৃন্দাবনের খুব পবিত্র একখানা স্থান, যেখানে কিন্তু রাধা কৃষ্ণ রাস লীলা করতেন। এখানে আসলে পরে কিন্তু তোমরা সবার মুখে একটা ধ্বনি শুনতে পারবে, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। যেমনটা আমরা কিন্তু তারাপীঠে গেলে পরে শুনতে পাই জয় মা তারার নাম। এই পুরো নিধিবনের ভেতরে যে তুলসী বৃক্ষগুলো রয়েছে, তোমরা কিন্তু আসলে পরে স্বচক্ষে দেখতে পারবে। ভীষণ সুন্দর লাগছে, প্রচুর ভিড়। আস্তে আস্তে পুরোটাই পরিক্রমা করব। সকলের মুখে একটা আলাদা রকম জগৎ, আলাদা রকম পরিবেশ, ভীষণ ভালো লাগলো। ভিড়, এই ভিড়ের মধ্যে একটু তো কষ্ট হলো না। কষ্টকে জয় করে পুরো নিধিবন কিন্তু পরিক্রমা করছি। নিধি শব্দের অর্থ হলো সম্পদ। চারপাশে যেহেতু জঙ্গলে ঘেরা, তাই বলা হয় বন। পুরো শব্দটি হলো নিধিবন। নিধিবন হলো একখানা রহস্যময় পবিত্র স্থান। কম বেশি বাড়ির বড়দের কাছে এই নিধিবন নিয়ে গল্প হয়তো আমরা সকলেই শুনেছি। নিধিবনের ভেতরে ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ রয়েছে, যেই মন্দির প্রাঙ্গণটা ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে ভিড় মন্দিরের সামনে, এবং এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে তোমরা ভিডিও এবং ফটোশুট করতে পারবে না। সামনের দিকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় একখানা কুয়ো রয়েছে, কিন্তু এই কুয়োটাও কিন্তু ব্যারিকেডের মধ্যে। ব্যারিকেডের এপার থেকে সকলে কিন্তু কুয়োটাও দেখছে। আর এখানে গাছের গোড়ায় সকলে কিন্তু ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছে। নিধিবনের প্রবেশদ্বার সারাদিন খোলা থাকলে পরেও বিকেলের পরে কিন্তু নিধিবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় সকলের জন্য। মনে করা হয় সারাদিন নিধিবনে যে পরিমাণে বাদরের উৎপাত থাকে, সেই বাদরগুলোও কিন্তু বিকেলের পরে নিধিবনের ভেতরে আর আসে না। প্রথমে ভেবেছিলাম নিধিবনের ভেতরে হয়তো একখানা মন্দির প্রাঙ্গণ রয়েছে, তবে তা কিন্তু নয় বন্ধুরা। পুরো নিধিবনটা ঘুরে দেখছি তো এখানে বেশ অনেকগুলো মন্দির প্রাঙ্গণ রয়েছে, এবং নিধিবনের ভেতরে এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এই রাস্তার ওপরে ঠিক এমন জায়গায় মন্দির প্রাঙ্গণগুলো রয়েছে যে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণেই তোমরা কিন্তু ভিজিট করতে পারবে। এবং তোমাদেরকে আরো একখানা কথা বলে দেব, যখন তোমরা দেখবে অতিরিক্ত ভিড় রয়েছে, প্রথমেই ভেবে নেবে যে আমরা নিধিবনের ভেতরে আসবো কি আসবো না। কারণ একবার যদি তোমরা ভিড়ের মধ্যে ঢুকে যাও, তাহলে কিন্তু ব্যাক হতে পারবে না। তোমাদেরকে পুরো পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণ দর্শন করে তারপরেই এক্সিট গেটের কাছে যেতে হবে। সাথে যদি বাচ্চা থাকে
তাহলে কিন্তু অবশ্যই প্রথমে সাবধান হয়ে যাবে, আর বাচ্চাদেরকে কিন্তু এখানে নিয়ে আসলে পরেও ভীষণ সাবধানে রাখবে, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়, বাচ্চাদের কিন্তু খুব কষ্ট হতে পারে। নিধিবন ঘুরে চলে এসেছি আমি কিন্তু শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে কিন্তু প্রবেশদ্বারটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে, এই হলো প্রবেশদ্বার। এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে কত বছরের পুরনো এইসব মন্দির প্রাঙ্গণগুলো। এই মন্দির প্রাঙ্গণেও অবশ্যই তোমরা ভিজিট করবে। তবে বন্ধুরা, নিধিবন, রাধা গোপীনাথ মন্দির, শ্রী রাধারমন মন্দির, এই মন্দির প্রাঙ্গণগুলো কিন্তু একদম হাতের কাছে কাছে, তোমরা খুব সহজে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারবে। এবারে আমি মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করব। মনে করা হয় পুরো বৃন্দাবনে 5000-এরও বেশি মন্দির প্রাঙ্গণ রয়েছে। প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণের সাথে শ্রীকৃষ্ণ ভগবানের কোনো না কোনো কাহিনী জড়িত রয়েছে, নয়তো শ্রীকৃষ্ণ ভগবানকে উৎসর্গ করে সেই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। তার মধ্যে থেকে একটি অন্যতম মন্দির প্রাঙ্গণ হলো রাধা গোপীনাথ মন্দির। লাল পাথর দিয়ে তৈরি এই মন্দির প্রাঙ্গণ দেখলেই বোঝা যেতে পারে যে মন্দির প্রাঙ্গণটি কত বছরের পুরনো হতে পারে। শ্রী রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণ থেকে হাঁটা পথে আমি চলে এসেছি কিন্তু কেশিঘাটের কাছে। খুব সুন্দর বাঁধানো একখানা ঘাট, যে ঘাটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সমস্ত কিছু তো রয়েছে। তার সাথে বন্ধুরা, এখানে আসার সাথে সাথে এক আলাদা রকম দৃশ্য কিন্তু চোখের সামনে ফুটে উঠেছে। যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কেশিঘাটে আসলে পরে তোমরা কিন্তু দেখতে পারবে খুব সুন্দর যমুনা নদীর পাড়ে ছোট্ট ছোট্ট নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে পরে যমুনা নদীর ওপরে কিন্তু নৌকা ভ্রমণও করতে পারো। এসে যেটা জানলাম যে মাথা পিছু শেয়ারে নেওয়া হচ্ছে 100 টাকা করে। যদি নৌকা ভ্রমণ করতে চাও তোমরা এসে কিন্তু একটু দরদাম করে নিতে পারো। তাছাড়াও এই যমুনা নদীতে এসে কিন্তু অনেকেই স্নান করছে। সন্ধ্যেবেলা তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু সন্ধ্যে আরতিটাও দেখতে পারবে খুব সুন্দরভাবে। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই স্থানেই কেশী নামে এক রাক্ষসকে বধ করেছিলেন, আর সেই ঘটনাকে স্মরণ করে এই ঘাটের নামকরণ করা হয়েছে কেশিঘাট। কেশিঘাটে এসে যদি তোমরা যমুনা নদীর ওপরে নৌকা ভ্রমণ করতে চাও তাহলে কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা এসে জিজ্ঞেস করবে যে কত টাকা করে নেওয়া হচ্ছে, তখন কিন্তু তারা বলবে 100 টাকা করে। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে, আর নয়তো পুরো ঘাটটি ঘুরে দেখবে। পরে দেখবে খুব কম খরচায় কিন্তু নৌকা ভ্রমণ করতে পারবে। বিশ্বাস করো, আমি মাথা পিছু 20 টাকা দিয়ে এই নৌকা ভ্রমণটা করেছিলাম। শ্রীকৃষ্ণ ভগবানের যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত একইভাবে এই যমুনা নদী বয়ে চলছে। কেশী নামক রাক্ষসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ ভগবান এই স্থানে এই যমুনা নদীতে স্নানও করেছিলেন। সেই সব কথাগুলো নৌকা ভ্রমণ করতে গিয়ে যখন মনে করছিলাম, এক আলাদা রকম অনুভূতি কাজ করছিল। যমুনা নদীর ওপরে যতগুলো নৌকো রয়েছে, প্রত্যেকটা নৌকোতেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুরের গান বাজনাও হচ্ছিল, তাই শুনতে বেশ ভালোও লাগছিল। নৌকা ভ্রমণ করে আমি কিন্তু কেশিঘাটের পার ধরেই আবারও হাঁটতে শুরু করেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। পরবর্তী গন্তব্যস্থল কোনটি, কোথায় ভিজিট করব সেটা তো জানাবো, কিন্তু এখানে এত সুন্দর ভিউ যেটা না দেখি আর থাকতে পারলাম না। যমুনা নদীর পাড়ে যেরকম সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো তো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু দেখো পুরো যমুনা নদীর ওপরে কত কিন্তু মানুষজন নৌকা ভ্রমণ বা নৌকা বিহার করছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। ছোট ছোট নৌকা তো খুব সুন্দর করে সাজানো, গান বাজনা বাজছে, সকলেই কিন্তু ভীষণ মজা করে নৌকা ভ্রমণও করছে। নৌকা ভ্রমণ তার সাথে মন্দির পরিক্রমা তো করবে। মন্দির প্রাঙ্গণের আশেপাশে বাইরের দিকে প্রচুর খাবার দাবারের দোকানও রয়েছে। ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু তোমরা ভরপুর করে নেবে। কেশিঘাট থেকে খুব সহজেই হাঁটা পথে চলে এসেছি আমি কিন্তু চির ঘাটে। এই ঘাটটির আরো একখানা নাম রয়েছে বস্ত্রহরণ ঘাট।
তবে বন্ধুরা তোমরা যদি আমার মতো এইভাবে পায়ে হেঁটে ঘুরে দেখো তাহলে রাস্তা চিনতে অসুবিধা হলে পরে লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস করে নেবে যে আমরা চিরঘাটে যাব, তারা কিন্তু সঠিক রাস্তা দেখিয়ে দেবে। ব্যাক সাইডে যে তোমরা বড় বৃক্ষটা দেখতে পাচ্ছ, আজ থেকে কিন্তু 6000 বছর পুরনো এই গাছটি, যেটা এখনো বিদ্যমান এই বৃন্দাবনে। তবে বন্ধুরা তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে দেখবে, কারণ এই জায়গাটা কিন্তু খুব পবিত্র স্থান হিসেবে মানা হয়। শ্রীকৃষ্ণ ভগবান গোপীদের জামা কাপড় চুরি করে এই নাকি কদম ফুলের গাছের ওপরেই নাকি রেখে দিত, তাই প্রচুর ভক্তদের সমাগম কিন্তু এই স্থানেও হয়। তাছাড়া সামনের দিকে তো যমুনা নদীর দর্শন তোমরা করতেই পারবে। মন্দির প্রাঙ্গণ তো ঘুরিয়ে দেখাবো, তার আগে বন্ধুরা যারা একটু খাদ্য রসিক রয়েছো, এই চিরঘাট বা বস্ত্রহরণ ঘাটের কাছে কিন্তু তোমরা বৃন্দাবনের ফেমাস খাবার দাবার গুলো পেয়ে যাবে। যদি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এইখান থেকে যে কোনো একটি খাবার ট্রাই করতে পারো। বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ ভগবানের বেশিরভাগ সময় নাকি এই স্থানে কেটেছিল, তাই এই স্থানকে খুব পবিত্র স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফাইনালি চলে এলাম বন্ধুরা আমি ইমলিতলা গৌড়ীয় মঠ প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য। এখানেও কিন্তু খুব সুন্দর মন্দির প্রাঙ্গণটা সুসজ্জিত, চারিদিকে বিভিন্ন ধরনের কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ তোমরা আসলে এখানে দর্শন করতে পারবে। সামনের দিকেই রয়েছে মন্দির প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণে কিন্তু ঠাকুরের নাম গানগুলো হচ্ছে, যেগুলো এখান থেকে শুনতে ভীষণ ভালো লাগছে। কাছে যাব, পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখবো। মন্দির প্রাঙ্গণের বিশেষত্ব হলো এই মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে রয়েছে একখানা 5000 বছরের পুরনো তেঁতুল গাছ, যে গাছটি খুব সুন্দর করে বাঁধানো। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে তো তোমরা খুব সুন্দর রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পারবে। এই মন্দিরের ভেতরে রয়েছে অতিথি নিবাস, যেখানে তোমরা রুম নিয়ে খুব সুন্দরভাবে থাকতেও পারবে। কেশিঘাটের পার ধরে মন্দির প্রাঙ্গণগুলো দেখতে দেখতে ফাইনালি আমি পৌঁছে গিয়েছি বৃন্দাবনের সবথেকে ফেমাস মন্দির তোমরা বলতেই পারো বাকে বিহারী মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বার দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে ডালা বিক্রয় কেন্দ্র, পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে নিতে পারবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় জমেছে এই মন্দির প্রাঙ্গণের সামনে। তবে এবারে আমিও যাব দর্শনে, এই ভিড় এড়িয়ে এবারে আমাকে মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে হবে। এতটাই ফেমাস একখানা মন্দির প্রাঙ্গণ যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও ভক্তরা ছুটে আসে বাকে বিহারীর দর্শন করতে। বাকে শব্দের অর্থ হলো 3 জায়গায় বাঁকানো, এবং বিহারী শব্দের অর্থ হলো সর্বোচ্চ ভোগকারী। এই নামটি দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ ভগবানকে ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার জন্য। বাকে বিহারী মন্দির প্রাঙ্গণ ঘুরে মার্কেট এরিয়াটা দেখতে দেখতে আমি কিন্তু সোজা পায়ে হেঁটে চলে এসেছি মদন মোহন মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আচ্ছা বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু মেন রোডের পাশেই রয়েছে, আর মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে তাকালে পরেই তোমরা কিন্তু দেখতে পারবে যমুনা নদীর খুব সুন্দর ভিউ। আচ্ছা, এইখানে মন্দির প্রাঙ্গণটা বাইরের দিক থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। বিশাল বড় একখানা মন্দির প্রাঙ্গণ, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, কিন্তু মন্দির প্রাঙ্গণের মেন জায়গাতে যাওয়ার জন্যই সিঁড়ি ধরে কিন্তু ওপরের দিকে যেতে হবে। বৃন্দাবনের মদনমোহন মন্দিরের ইতিহাস প্রায় 5000 বছরের আগের। শ্রীকৃষ্ণ ভগবানের এক রূপ আবিষ্কারের সাথে জড়িত রয়েছে এই মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণটি ভীষণই সুন্দর, কিন্তু এই মন্দিরের মূল দেবতাকে রাজস্থানের করলিতে স্থানান্তরিত করা হয়েছে। মদন মোহন মন্দির প্রাঙ্গণের সামনে থেকে একটা টোটো ধরে আমি চলে এসেছি আবারও নতুন বৃন্দাবনে। নতুন বৃন্দাবনে এসে বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছে আমি শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির প্রাঙ্গণের সামনে। ব্যাক সাইডে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বারও দেখা যাচ্ছে। দেখো কতটা পরিমাণে ভিড়। তবে হ্যাঁ, যেহেতু মেন রোডের ওপরে, আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট তোমাদের চোখে পড়বে, সেটা জামা কাপড়ই হোক বা সাজগোজের হোক, খাওয়ার দাওয়ারের দোকান হোক, সমস্ত কিছুটাই পেয়ে যাবে। আর এই শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির প্রাঙ্গণের হাতের কাছেই রয়েছে কিন্তু প্রেম মন্দির। আর এই শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরকে কিন্তু সকলে ইস্কন মন্দিরও বলে থাকে। এইবার এই ভিড় এড়িয়ে আমাকে যেতে হবে মন্দির প্রাঙ্গণের ভেতরে। ভিড় হলে পরেও আমার এই মন্দিরটা দেখার খুব ইচ্ছে রয়েছে, তাই মন্দির প্রাঙ্গণের দিকেই এগিয়ে যাব। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ ভগবান ও বলরাম
ঠিক এই স্থানেই নাকি গোমাতাদের চড়াতে আসতেন। ঠিক সেই স্থানেই এই ইস্কন মন্দির তৈরি করা হয়েছে। শ্রী কৃষ্ণ ভগবানের জীবনের বিভিন্ন কাহিনী এই মন্দিরের দেওয়ালে খোদাই করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখলে পরে সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং নজর কাড়ার মতো মন্দির প্রাঙ্গণ কিন্তু আলোকসজ্জায় সেজে ওঠে সন্ধ্যের পর থেকে। আমি যখন মন্দির প্রাঙ্গণে ভিজিট করেছিলাম তখন কিন্তু সন্ধ্যে আরতি শুরু হয়েছিল। ইস্কন মন্দিরের সামনে থেকে শেয়ারে একটা টোটো ধরে আবারও চলে এসেছি আমি ভারত সেবাশ্রম সংঘের ঠিক সামনে। এদিকে ভারত সেবাশ্রম সংঘে প্রবেশ করার প্রবেশদ্বারও দেখা যাচ্ছে। তবে এইবারে সোজা চলে যাব রুমে, একটু ফ্রেশ হব এবং কালকে রাতের বেলায় যে দোকান থেকে আমি রাতের খাবার খেয়েছিলাম সেইখান থেকে কিন্তু আজকেও রাতের খাবারটা খেয়ে সোজা চলে যাব রুমে। বন্ধুরা, কালকে আবারও সকালবেলা তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আবারও রেডি হয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে মোটামুটি 500 মিটার পথ হাঁটা পথে চলে এসেছি আমি বৃন্দাবনের সরকারি বাস স্ট্যান্ডে। এখন আমি কিন্তু বাস স্ট্যান্ডের ভেতরেই রয়েছি। এই বৃন্দাবনের সরকারি বাস স্ট্যান্ড থেকে এখন আমি 4 নাম্বার বাস ধরে সোজা বেরিয়ে পড়বো মথুরা জন্মভূমিতে যাওয়ার জন্য। যদি তোমরা মথুরা স্টেশনে যেতে চাও তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে 1 নাম্বার বাস ধরতে হবে। বাস দাঁড়িয়ে রয়েছে, সময় নষ্ট করবো না, সোজা বাসে উঠে পড়বো। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মথুরা যাওয়ার জন্য তোমরা কিন্তু কিছুক্ষণ পরপরই বাসের সুযোগ সুবিধা পেয়ে যাবে। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণে যেতে আমার বাস ভাড়া লেগেছিল মাথাপিছু 20 টাকা। জন্মভূমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের সামনেই আমাকে কিন্তু বাস ড্রাইভার দাদা একদম সঠিক জায়গাতেই নামিয়ে দিয়েছিল। এই যে ব্যাক সাইডে বড় প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, সামনেই রয়েছে মেন রোড আর সেখানে কিন্তু বাস স্টপিস রয়েছে। আমি কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করেছি। তবে বন্ধুরা, তোমরা মাথায় রাখবে, যদিও বা তোমরা অটো টোটো রিজার্ভ করে ঘোরো, তোমাদেরকে কিন্তু এই পথটা সোজা মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য হাঁটা পথেই ঘুরতে হবে। যে রাস্তা ধরে তোমরা জন্মভূমি মন্দিরের কাছে যাবে, এই রাস্তার ওপরে কিন্তু দু সাইডে প্রচুর দোকানপাটও বসেছে, প্রচুর মানুষের ঢল। এই ঢলের সাথে এখন আমি জন্মভূমি মন্দির প্রাঙ্গণের দিকেই এগিয়ে যাব। ফাইনালি হাঁটা পথে চলে এলাম আমি কিন্তু শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এখানে বিশাল বড় প্রবেশদ্বার দেখা যাচ্ছে। প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত। গেটের সামনে বড় করে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ দ্বার গেট নাম্বার 1। গেট নাম্বার 1 এর দু সাইডে রয়েছে লকার রুমের ব্যবস্থা, যেখানে ব্যাগ জমা রাখতে হবে এবং ফোনও কিন্তু তোমাদের জমা রেখে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হবে। শুধুমাত্র টাকা এবং আইডেন্টি প্রুফ নিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে তোমরা যেতে পারবে। দেরি করব না, সামনের দিকে প্রচুর ভিড় রয়েছে, সোজা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। মাতা দেবকী ও বসুদেব যখন কংসের কারাগারে বন্দী ছিলেন, ঠিক সেই সময় পৌরাণিক কাহিনী হিসেবে বলা হয়ে থাকে মথুরার কংসের কারাগারেই দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান মন্দির প্রাঙ্গণটি এতটা সুন্দরভাবে সাজানো ভেতরের দিকে যে এইখানে ঢুকলে পরে আর বেরোতে ইচ্ছে করবে না। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের বিষয় যে মন্দির প্রাঙ্গণের ভেতরে কোনো রকম ভিডিও শুট করা অ্যালাউ ছিল না। যেই স্থানে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল সেই স্থানটি সোনা রূপো দিয়ে বাঁধানো। এইমাত্র শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণ দর্শন করে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এসে যেটা বুঝলাম বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি পারবে এই মন্দির প্রাঙ্গণে ভিজিট করার চেষ্টা করবে, কারণ যত বেলা বাড়ছে মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু ভিড় ততটাই বেড়ে যাচ্ছে। মোটামুটি আমি এখানে যে এসেছি, ব্যাগ রাখা থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণে ভিজিট করা, পুরো মন্দির চত্বর ঘুরে দেখতে কিন্তু 2 ঘন্টার মতো সময় লাগবে যদি ভালো করে ঘুরে দেখতে চাও। আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণ দর্শন করেছি। এইবারে কিন্তু এই জন্মভূমি মন্দির প্রাঙ্গণ থেকে এগিয়ে যাব আমার পরবর্তী গন্তব্যস্থলের দিকে।
শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণের সামনে মেন রোডের ওপর থেকে একটা কিন্তু রিক্সা ধরে আমি সোজা চলে এসেছি বন্ধুরা বিশ্রাম ঘাটে। এই বিশ্রাম ঘাট নিয়ে কিন্তু প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে। তবে এখানে আসলে পরে খুব সুন্দর তোমরা মন্দির প্রাঙ্গণ দেখতে পারবে, মন্দির প্রাঙ্গণ গুলো তোমরা ঘুরে দেখবে, ভীষণ ভালো লাগবে। এদিকে মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে কিন্তু যমুনা নদী। যমুনা নদীর ওপরে দেখো কি সুন্দরভাবে নৌকা বিহার, নৌকা ভ্রমণ হচ্ছে। আমিও ভাবছি এইসব দেখে আমি একটু নৌকা ভ্রমণ করব। তবে মন্দির প্রাঙ্গণে এসে যদি তোমরা পুজো দিতে চাও পুজোও দিতে পারবে। ডালা বিক্রয় কেন্দ্র কিন্তু একদম মন্দিরে যখন ভিজিট করবে তার সামনেই রয়েছে, এবং তোমরা চাইলে পারে যমুনা নদীতে ছোট যে প্রদীপের ডালাগুলো হয় সেইগুলোও 20 টাকা দিয়ে কিনে নিতে পারো। দেখি এবারে নৌকা ভ্রমণ করতে কত টাকা করে আমাদের লাগছে। কথিত আছে শ্রীকৃষ্ণ ভগবান কংসকে বধ করার পরে যমুনা নদীতে স্নান করে এসে ঠিক এই জায়গাতে বসে বিশ্রাম নিয়েছিলেন, আর সেই ঘটনাকে স্মরণ করে এই ঘাটের নামকরণ করা হয়েছে বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে খুব সুন্দর ছোট্ট ছোট্ট মন্দির প্রাঙ্গণ রয়েছে, একটু ঘুরে মন্দির প্রাঙ্গণগুলো দর্শন করে নেবে। তাছাড়াও বিশ্রাম ঘাটে আসলে পরে দেখতে পারবে একদম বিবাহিত মহিলারা খুব সুন্দরভাবে যমুনা নদীতে পুজো করছে যমুনা মায়ের, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। শ্রীকৃষ্ণ ভগবানের সাথে জড়িত এই ঘাট, তাই এই বিশ্রাম ঘাটকে খুব পবিত্র বলে মানা হয়। এইবারে কিন্তু বন্ধুরা আমরা বিশ্রাম ঘাট থেকে সোজা বেরিয়ে পড়বো, পুরো নৌকা ভ্রমণ করব, যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাট ঘুরে দেখব, কোথায় কোথায় ভিজিট করব, কতগুলো ঘাট রয়েছে পুরো ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওতে। মথুরাতে থাকা প্রত্যেকটি ঘাট ঘুরিয়ে দেখাবে এবং তার সাথে সেই ঘাটগুলোর বিষয়ে ছোটখাটো ইতিহাস তুলে ধরবে আমাদের সামনে নৌকোয়ালা দাদা। প্রথমে বলেছিল 300 টাকা ভাড়া নেবে, দরদাম করাতে 250 টাকাতে রাজি হয়েছিল। ये दिख रहा है ना पिंक वाला, ये विश्राम घाट है। इधर भगवान कृष्णा ने कंस को मार के उसके बाद यहाँ विश्राम किया, इसलिए इसको विश्राम घाट बोला जाता है। सामने ब्लैक टावर दिख रहा है, रेड और ब्लैक, वो कंस की पत्नी का समाधि है। मथुरा का राजा कंस, कंस के खत्म हो जाने के बाद कंस की 2 रानी, एक का नाम था अष्टि, दूसरी का नाम था प्राप्ति। इसके ऊपर से यमुना जी में छलांग लगा के सती हुई है, इसको मथुरा में सती बुर्ज बोला जाता है, सती बुर्ज। और दोनों रानी जरासंध की बेटी थी, कंस का ससुर जरासंध। वासुदेव घाट है, ये लोग स्नान कर रहे हैं। ये बोला जाता है जब भगवान कृष्णा का जन्म हुआ था ना मथुरा जन्मभूमि में, तो भगवान कृष्णा का पिता वासुदेव इसी घाट से यमुना नदी को क्रॉस करके गोकुल के लिए लेके गया था, इसलिए इसको वासुदेव घाट बोला जाता है। যেই দাদার নৌকো করে নৌকা ভ্রমণ করেছিলাম সেই দাদা কিন্তু ভীষণ সুন্দর গাইড করেছিল এবং প্রত্যেকটি জায়গার বিষয়ে ছোট্টখাট্ট ইতিহাসগুলো তুলে ধরছিল আমাদের সামনে, তাই শুনতেও বেশ ভালো লাগছিল। নৌকা ভ্রমণ করার সময় চোখে পড়ল অত্যাচারী কংসের বিশাল এই দুর্গটি। ফাইনালি নেমে পড়লাম আমি নৌকো থেকে। ব্যাক সাইডে যমুনা নদীর পাড়ে দেখো নৌকোগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেইখানেই কিন্তু আমি নৌকো থেকে নেমেছি কংসের কিল্লা দেখবো বলে। তবে আমি যখন নৌকোতে উঠেছিলাম সেই সময় কিন্তু নৌকোওয়ালা দাদাকে বলে দিয়েছিলাম যে আমি কংসের কেল্লার সামনেই নামবো, তো সেই কথা অনুযায়ী আমাকে নামিয়ে দিয়েছে। এবারে হাঁটা পথে যাচ্ছি কংসের কেল্লা দেখতে। এইখানকার সকলেই বলছে কিন্তু কংস কা কিলা, চলো কংস কা কিলা বা কংসের কেল্লা যেটাই হোক সেটা এবারে দর্শন করব। নৌকো ভ্রমণ করার সময় নৌকো থেকে ঠিক কংসের কেল্লার যে এই দিকের এরিয়াটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পেয়েছিলাম। নৌকো থেকে বসে তো বুঝতেই পারছিলাম কতটা বড়, কিন্তু সামনে এসে সামনে দাঁড়িয়ে আমাকে যে নিজেকে কতটা ছোট মনে হচ্ছে, মানে এতটা উঁচু এবং এতটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। ভেতরে যাব দেখি কতক্ষণে পুরো কংসের কেল্লাটা ঘুরে কভার করতে পারি। কংসের কিল্লা দেখতে হলে বন্ধুরা তোমাদের কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি পার করে একদম উপরের দিকে যেতে হবে। নিচের দিক থেকে যতগুলো সিঁড়ি পার করে উপরের দিকে আসলাম দেখছি এখানেও কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। চারিদিকের ভিউ কিন্তু ভীষণই সুন্দর, প্রচুর গাছগাছালি রয়েছে। তবে হ্যাঁ, তোমরা যদি সাথে করে ফোন, চশমা বা ক্যামেরা নিয়ে আসো সেই জিনিসগুলো একটু সাবধানে রাখবে, প্রচুর বাদরের উৎপাত রয়েছে এখানে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি কংসের কেল্লার একদম ঠিক ওপরের দিকের যে এরিয়াটা রয়েছে ঠিক সেইখানে।
এই জায়গা থেকে চারিদিকের ভিউ, তার সাথে যমুনা নদীর অসাধারণ ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে। একটা সময় কংসের রাজত্ব চলতো এই কংসের কেল্লাতে। 15 থেকে 20 বার আক্রমণও করা হয়েছে যাতে এই কংসের কেল্লা ধ্বংস করা যায়, তবে ধ্বংস হয়নি। পরবর্তীতে রাজা মানসিং কিন্তু আবারও এই কেল্লাটি সুন্দর করে তৈরি করেছে। সামনের দিকের ভিউটা একটু দেখাবো। প্রচুর মানুষজন কিন্তু এখানে আসছে কংসের কেল্লা দেখার জন্য, যেহেতু সামনের দিকে খুব সুন্দর নৌকা বিহারও দেখা যাচ্ছে, যমুনা নদী দেখা যাচ্ছে, সেই সব জিনিসগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের সমাগমও হয়েছে। কংস ছিল একজন দুষ্ট ও হতভাগ্য এবং অত্যাচারী রাজা, যিনি মথুরার জন্মভূমিতে রাজত্ব করতেন। ভবিষ্যৎবাণী করে তিনি জানতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ ভগবানের হাতে তিনি হত্যা হবেন, আর সেই সময় থেকেই এই জায়গাতে বসে শ্রীকৃষ্ণ ভগবানকে মারার বিভিন্ন পরিকল্পনা করেছিলেন। কংসের কেল্লা থেকে মাত্র 500 মিটার হাঁটা পথে আমি কিন্তু মার্কেট এরিয়া ঘুরতে ঘুরতে সোজা চলে এসেছি দ্বারকাধীশ মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে কিন্তু সামনের দিকে শ্রী দ্বারকাধীশ মহারাজ মন্দির। তবে বন্ধুরা এসে দেখছি এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিজিট করার জন্য সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে এখানে ডালা বিক্রয় কেন্দ্র তোমরা পেয়ে যাবে। 50 টাকা, 100 টাকা, 20 টাকারও কিন্তু ডালা পাওয়া যাচ্ছে। পুজো দিতে চাইলে পরে ডালা কিনে নিতে পারো। দর্শন করবো বলে আমি কিন্তু এবারে সোজা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। মন্দির প্রাঙ্গণের সামনে কিংবা সিঁড়ির সামনে তোমরা কিন্তু জুতো খুলে মন্দির প্রাঙ্গণের ভেতরে চলে যাবে না, কারণ এইখানে এতটা পরিমাণে ভিড় হয়, বাইরে বেরিয়ে তোমরা কিন্তু আর জুতো খুঁজে পাবে না। তাছাড়াও মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই কিন্তু একটা জুতো রাখার কাউন্টার রয়েছে। বিনামূল্যে তোমরা সেখানে জুতো খুলে মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু অনায়াসে প্রবেশ করতে পারবে। 1814 সালে শেঠ গোকুল দাস পারিক এই মন্দির প্রাঙ্গণটি তৈরি করেছিলেন। দ্বারকাধীশ মন্দির প্রাঙ্গণ থেকে আমি কিন্তু হাঁটা পথে চলে এসেছিলাম মেন রোডের কাছে। তোমরা চাইলে পরে বন্ধুরা মন্দির প্রাঙ্গণের সামনে থেকে একটা রিক্সা ভাড়া করেও কিন্তু চলে আসতে পারো একদম মেন রোডের কাছে। মেন রোডের কাছে এসে আমি কিন্তু আবারও 20 টাকা ভাড়া দিয়ে সোজা চলে এসেছি বিড়লা মন্দিরে। আর এই বিড়লা মন্দির কিন্তু বন্ধুরা মথুরাতেই রয়েছে। তবে হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো, বৃন্দাবনগামী যে কোনো বাস কিংবা টোটো যেগুলো আসবে, তোমরা সেই অটো নয়তো বাসে উঠে পড়লে পরে কিন্তু খুব সহজেই বিড়লা মন্দিরে নেমে যেতে পারবে। একদম মেন রোডের ওপরেই রয়েছে বিড়লা মন্দিরটা, খুব সুন্দর করে সাজানো। মন্দির প্রাঙ্গণের ভেতরেও কিন্তু বেশ অনেক দোকানপাট রয়েছে, চারিদিকে অনেক স্ট্যাচু দেখতে পারবে এবং রয়েছে খুব সুন্দর গার্ডেন এরিয়া। আস্তে আস্তে পুরো বিড়লা মন্দিরটাই ঘুরে দেখবো। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিড়লা মন্দির। কম বেশি আমরা হয়তো সকলেই বিড়লা মন্দিরের নাম শুনেছি, তেমনি মথুরাতেও এই বিড়লা মন্দির কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। বিভিন্ন ধরনের গাছ গাছালি, দোকানপাট, মন্দির প্রাঙ্গণ নিয়ে কিন্তু সুসজ্জিত বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের গার্ডেন এরিয়াতে রয়েছে গীতারথ, যেটা দেখতে অসম্ভব সুন্দর। বিড়লা মন্দিরের সামনে থেকে আবারও একখানা কিন্তু টোটো ধরে আমি মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে সোজা চলে এসেছি পাগলা বাবা মন্দির প্রাঙ্গণে। এখন আমি মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মন্দির প্রাঙ্গণটি সুসজ্জিত এবং লীলানন্দ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দির প্রাঙ্গণ কিন্তু তোমাদের সকলের নজর কাটতে বাধ্য করবে। সামনের দিকেই দেখা যাচ্ছে 221 ফুট উচ্চতার এই সুবিশাল মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দর সাদা মার্বেল দিয়ে তৈরি, তাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই মন্দির ছাড়াও পুরো মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট আরো অনেক মন্দির রয়েছে, যেগুলো তোমরা কিন্তু ঘুরে অবশ্যই দেখবে। এখানে ছোট্ট একখানা কুণ্ড রয়েছে, কুণ্ড দর্শন করে তোমাদের কিন্তু সোজা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে হবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে খুব সুন্দর ঠাকুরের নাম গান হচ্ছে, যেগুলো গিয়ে শুনবো এবং মন্দির প্রাঙ্গণটাও ঘুরে দেখবো। পাগলা বাবার মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। খুব সুন্দর একখানা সময় কাটলো এই মন্দির প্রাঙ্গণে। তবে বন্ধুরা, মথুরা বৃন্দাবনে থাকা প্রত্যেকটি ফেমাস মন্দির প্রাঙ্গণগুলো তোমরা কিভাবে অল্প টাকা খরচা করে, টোটো করে কিংবা পায়ে হেঁটে ঘুরে দেখবে, তার ইনফরমেশনটা তুলে ধরলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে। হাতে যদি তোমাদের আরো 2 দিন এক্সট্রা থাকে, তোমরা কিন্তু গোকুল বার্সানাও ঘুরে দেখে নিতে পারো খুব সুন্দরভাবে।
তবে বন্ধুরা, মথুরা, বৃন্দাবন, গোকুল, বারসানাতে কোন কোন মন্দির প্রাঙ্গণগুলো রয়েছে, যেই মন্দির প্রাঙ্গণগুলোতে তোমরা ভিজিট করবে, সেই মন্দির প্রাঙ্গণগুলোর নাম কিন্তু আমি খুব সুন্দরভাবে লিস্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা যখন আসবে কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয়। আর তোমরা চাইলে পরে কিন্তু মথুরা, বৃন্দাবন থেকে খুব সুন্দরভাবে দিল্লি কিংবা আগ্রার দিকেও চলে যেতে পারো ভ্রমণ করতে। আমি এইবারে পাগলা বাবার মন্দির প্রাঙ্গণ থেকে সোজা একখানা কিন্তু টোটো ধরে শেয়ারে চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গে। মথুরা, বৃন্দাবনের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে কিন্তু ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।